গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন মেরি শেলির লেখা ফ্র্যাঙ্কেনস্টাইন। আজ চতুর্থ পর্ব। হেনরিকে বিদায় জানিয়ে আমি স্কটল্যান্ড যাত্রা করি। আমি কিন্তু পার্থে না গিয়ে অর্কনিজে গেলাম। সেখানে এমন একটি নির্জন জায়গা খুঁজতে থাকি যেখানে কেউ আমাকে বিরক্ত করবে না এবং আমি নিজের মনে কাজ করতে পারব। অবশেষে একটা দ্বীপে আমার পছন্দসই আস্তানাটি পাই। এটি ছিল জরাজীর্ণ একটি কুটির। সেটি এতই ভাঙাচোরা যে ছাদ প্রায় ভেঙে পড়ার উপক্রম। দরজাটি কোনো মতে দেয়ালের সঙ্গে ঝুলছে। সেই কুটিরকেই আমি প্রয়োজন মতো সংস্কার করে গবেষণাগারে পরিণত করি। তারপর পুরো দমে কাজ শুরু করে দিই। প্রতিদিনই কাজের পরিমাণ ভয়ঙ্কর রকম বেড়ে যায়। পরিশ্রমে আর দৈহিক অনাচারে শরীর ভেঙে পড়ে। তবু পাগলের মতো দিনরাত্রি পরিশ্রম করি। ইচ্ছার বিরুদ্ধে এই নোংরা কাজ করতে আনন্দ পাই না। বেশ মনে পড়ে প্রথম যখন দানবটিকে বানাই, তখন প্রতিটি পরীক্ষা নিরীক্ষার ফলাফলের জন্য কত আশা আর উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করেছি। কিন্তু এই কাজে তার লেশ মাত্র এখন নেই। মনের মধ্যে কোনো উৎসাহ পাই না। শরীর ও মন তাই বারবার ক্লান্তিতে ভেঙে পড়ে। অসুস্থতা মনকে গ্রাস করে ফেলে। আর ওই দ্বীপের দৃশ্যাবলীও আমাকে ভীত করে তোলে। সমুদ্র সৈকত ছোট বড় নানান মাপের পাথর আর নুড়িতে পরিপূর্ণ। সমুদ্রের ঢেউ বিরামহীন গর্জন তুলে সেই সৈকতে আছড়ে পড়ে। বড় একঘেয়ে সেই দৃশ্য। প্রান্তর ঘাস শূন্য, বৃক্ষ শূন্য, শস্যহীন। গরু ছাগলের পালগুলো দেখে মনে হয় এরা কতদিন পেট পুরে খেতে পায়নি। ঠিক তখনই সুইজারল্যান্ডের কথা মনে পড়ে। সেখানকার সুন্দর সুন্দর পাহাড়, পাহাড়ের গায়ে সুন্দর সুন্দর কুটির আর আঙুরের বাগানগুলো, কি স্নিগ্ধ সেখানকার প্রকৃতি। এই ভয়ঙ্কর পরিবেশের তুলনায় সুইজারল্যান্ডের পরিবেশ কত সুন্দর। বিশেষ করে এখানকার সমুদ্রের বিরামহীন গর্জন একেবারে সহ্য করতে পারি না। মনে হয় যেন মৃতের শহর থেকে উঠে আসা কোনো প্রেতাত্মা হুঙ্কার দিয়ে যাচ্ছে। যতই কাজ করি ততই ভয়ে সংকুচিত হয়ে পড়ি। আমি কল্পনায় দেখতে পাই দানবটি অলক্ষ্যে আমার কাজ প্রত্যক্ষ করছে। তাতে আরও অসুস্থ বোধ করি। সারাক্ষণ নিজেকে জিজ্ঞেস করি, আমার কাজটা কি ভালো হচ্ছে? এটা কি উচিত হচ্ছে করা? এদিকে গবেষণাগারে তিল তিল করে দানবীর চেহারা স্পষ্ট হয়ে উঠতে থাকে। সূর্য সবেমাত্র ডুবে গেছে। সমুদ্রের পানির উপর থেকে ধীরে ধীরে চাঁদ জেগে উঠেছে। চারিদিকে অস্পষ্ট আলো। এমন এক সন্ধ্যায় গবেষণাগারে বসে আছি। এমন সময় আমার প্রতিশ্রুতির কথা আরেকবার ভেবে দেখতে চাইলাম। 3 বছর আগে আমি যে জীবটিকে সৃষ্টি করেছি, কালক্রমে সে একজন রক্তপিশাচে পরিণত হয়েছে। আমি যাদের প্রাণ দিয়ে ভালোবাসি তাদেরকে সে দুঃখ দুর্দশার মধ্যে ফেলে আমার হৃদয়কে বেদনায় ভারাক্রান্ত করে তুলেছে। আমি আবারও তারই অনুরূপ আরেকটি জীবকে প্রায় তৈরি করে এনেছি। সে যে কেমন আচরণ করবে সেটা অগ্রিম জানার কোনো উপায় নেই। সে হয়তো তার সঙ্গীর থেকে 1000 গুণে শয়তান হতে পারে। সে হয়তো নিজের আনন্দের জন্য খুন খারাবিতে মত্ত হয়ে উঠতে পারে। মানুষকে যন্ত্রণা দিয়ে দুঃখে নিপতিত করে আনন্দ পেতে পারে। দানব না হয়ে জঙ্গল কিংবা মরুভূমিতে আত্মগোপন করে তার কথা রাখবে। কিন্তু এই যে দানবীটিকে তৈরি করছি, সে তো আমাকে কোনো প্রতিশ্রুতি দেয়নি। এমনও তো হতেই পারে যে সে দানবের সঙ্গে যেতেই চাইবে না। তারা একে অপরকে ঘৃণাও করতে পারে। দানব তার কুৎসিত চেহারার জন্য ক্ষিপ্ত হয়েছে, কিন্তু আমি তার জন্য যে সঙ্গিনী সৃষ্টি করছি সেও তার কুৎসিত চেহারা দেখে দানবের মতোই ক্ষিপ্ত হতে পারে। আবার এই দানবী যে দানবকেই পছন্দ করবে তারও কোনো ঠিক নেই। এমন তো হতেই পারে সে তার থেকে সুন্দর মানুষের রূপে মুগ্ধ হয়ে দানবকে উপেক্ষা করবে। এমন হলে দানবটা তো আরও নৃশংস হয়ে উঠতে পারে।
আবার সত্যি সত্যি যদি দুজনে দক্ষিণ আমেরিকার জঙ্গলে চলেও যায়, তাতেও সমস্যা মিটবে বলে মনে হয় না। যদি সন্তান উৎপাদন করে, তাহলে শয়তানের বংশ সেখান থেকে সৃষ্টি হবে। তারা একসময় পৃথিবীকে জয় করে মানব সম্প্রদায়কে ধ্বংস করে দেবে, কিংবা তাদের ভীত সন্ত্রস্ত দাসে পরিণত করবে। এমন হলে জগৎবাসী ফ্র্যাঙ্কেনস্টাইনের নাম ধরে চিরকাল অভিসম্পাত দিয়ে যাবে। এমন সময় মুখ তুলে বাইরে তাকিয়ে যা দেখলাম, তাতে আমার হৃদস্পন্দন প্রায় বন্ধ হয়ে যাবার উপক্রম হল। সেই দানব, চাঁদের আলোয় এখন তাকে স্পষ্ট দেখতে পাচ্ছি। সে জানলার বাইরে দাঁড়িয়ে রয়েছে, ভয়ঙ্কর কপট হাসিতে ঠোঁট দুটো কোঁচকানো। ঠিকই, সে আমাকে চোখে চোখে রেখেছে। সে যে একটা প্রতারক এবং পাক্কা ধড়িবাজ, তার মুখ দেখে বুঝতে কষ্ট হয় না। আমি পরিষ্কার জানি তাকে কোনো মতে বিশ্বাস করা যায় না। আমি এখন একেবারে নিশ্চিত যে আমি পুনরায় একটা মারাত্মক ভুল করে বসেছি। ভয়ে এবং রাগে আমার শরীর কাঁপছে। আমি গবেষণাগারে অসম্পূর্ণ দানবীর উপর ঝাঁপিয়ে পড়লাম। খালি হাতে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন বিচ্ছিন্ন করে মেঝের উপর ছিটিয়ে দিলাম। তার রক্ত মাংস চারিদিক বিভৎস করে তুলল। আমার হাতের নখ তার চুল আর রক্ত মাংসে জ্যাবজ্যাবে হয়ে গেল। আমি ভয়ে এবং বিরক্তিতে প্রায় অচৈতন্য হয়ে পড়লাম। তখন দানব রাগে হুঙ্কার দিয়ে জানলার পাশ থেকে সরে গেল। আমি আর দেরি না করে ঘরে তালা দিয়ে বেরিয়ে এলাম। নিজের কাছে শপথ করলাম কিছুতেই এই জঘন্য কাজ আর শুরু করব না। তারপর কোনো মতে পা টানতে টানতে ঘুমোবার ঘরে গেলাম। আমি নিঃসঙ্গ, কেউ নেই যে আমাকে একটু প্রবোধ দেবে। ঘণ্টার পর ঘণ্টা অতিবাহিত হল। আমি জানলার পাশে দাঁড়িয়ে সমুদ্রের পানে এক দৃষ্টে তাকিয়ে আছি। চারদিক থমথম করছে, বাতাসের শব্দ থেমে গেছে। চাঁদের প্রশান্ত দৃষ্টির পাহারায় পৃথিবী ঘুমিয়ে পড়েছে। মাঝে মাঝে জেলেদের গলা শোনা যায়। তারা যখন একে অপরকে ডাকাডাকি করে, সেই শব্দ ভেসে আসে। এমন সময় যেন মনে হলো কেউ সমুদ্রের কিনারা বরাবর দাঁড় টানছে। ঘরের ঠিক সামনে নৌকা থেকে একজন নামল। শুনতে পেলাম কয়েক মিনিটের মধ্যেই কে যেন আমার দরজায় ঘা দিচ্ছে। আমার মাথা থেকে পা পর্যন্ত শিহরণ বয়ে গেল। আমার কুটিরের কাছাকাছি যে কৃষকেরা বাস করে, তাদের কাউকে চিৎকার করে ডাকবো বলে চেষ্টা করলাম, কিন্তু বৃথা চেষ্টা। আমার গলা থেকে স্বর বের হলো না। আমার সারা শরীর হিম হয়ে গেছে। আমি যেন এমন এক শিশুতে পরিণত হয়েছি যে দুঃস্বপ্ন থেকে পালাতে চায়, কিন্তু পথ খুঁজে পায় না। ততক্ষণে পদশব্দ ঘরের ভেতরের প্যাসেজে এসে পৌঁছল। তারপর ধীরে ধীরে আমার ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করল। দেখলাম সেই দানব ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দিল। তারপর পায়ে পায়ে আমার নিকটে এলো। সে রাগে যেন গড়গড় করছে। বলল, তুমি যে কাজ এতদিন ধরে করেছ, তার সমস্তটাই ধ্বংস করে দিয়েছ। তুমি কি করতে চাও? তোমার এত বড় সাহস, নিজের প্রতিশ্রুতি ভঙ্গ করছ। আমি তোমার জন্য অবর্ণনীয় কষ্ট স্বীকার করেছি। আমি তোমার সঙ্গে সুইজারল্যান্ড ছেড়েছি। তুমি রাইন নদী দিয়ে নৌকায় এসেছ, আর আমি হামাগুড়ি দিয়ে পুরো পথ অতিক্রম করেছি। বহু কষ্টে একটার পর একটা দ্বীপ অতিক্রম করেছি, একটার পর একটা পর্বত ডিঙিয়ে এসেছি। শীতে এবং ক্ষুধায় প্রাণান্ত কষ্ট করেছি। তুমি কল্পনাও করতে পারবে না আমি কি কষ্ট পেয়েছি। আর তুমি কিনা আমার সমস্ত আশা গুঁড়িয়ে দিতে চাও? হ্যাঁ, আমি আমার শপথ ভাঙলাম। আমি কখনোই তোমার মতো একটা দানব তৈরি করতে পারবো না, কিছুতেই না। আমি এতদিনে স্পষ্ট বুঝতে পারছি তুমি আসলে কি। তুমি নরকের আস্ত একটা পিশাচ। গোলামের বাচ্চা, দানব গর্জন করে ওঠে। আমি তোমার জীবনকে নরকের অগ্নিকুণ্ডে পরিণত করব। তুমি আমার সৃষ্টিকর্তা হতে পারো, কিন্তু আমি তোমার মনিব। তোমাকে আমার হুকুম প্রতিপালন করতেই হবে।
কক্ষনো না, আমি চিৎকার করে বললাম। তোমার হুমকিতে কাজ হবে না। তুমি কি করে ভাবতে পারো আমি তোমার মতো আরেকটা দানব তৈরি করতে যাব? দানবটি আমার মধ্যে দৃঢ়তার ছাপ দেখতে পেল। সে রাগে দাঁতে দাঁত ঘষতে থাকল। বলল, প্রত্যেক লোকের স্ত্রী আছে, প্রত্যেক জন্তুর সহচর আছে। আমি কেন একা থাকব? আমি কেন কষ্টে দিনপাত করব? অন্যেরা সুখে আনন্দে ভেসে বেড়াবে, সেটা আমি চুপচাপ দেখে যাব? আমি সবার সুখ কেড়ে নেব। আমি ধূর্ত মাকড়সার মতো জাল পেতে তোমার জন্য অপেক্ষা করব। তুমি আমার চোখকে কোনো মতে এড়াতে পারবে না। খেয়াল যেন থাকে। তোমার যা খুশি তুমি করতে পারো শয়তান, কিন্তু আমাকে আমার সিদ্ধান্ত থেকে ফেরাতে পারবে না। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু মনে রেখো তোমার বিয়ের রাতে তোমার সঙ্গে আমার দেখা হবে। আমি তাকে ধরবার জন্য এগিয়ে গেলাম, কিন্তু সে অসম্ভব ক্ষিপ্র। বিদ্যুৎ গতিতে সে বাড়ি থেকে বেরিয়ে গেল, আর চোখের পলক ফেলতে না ফেলতেই তার নৌকায় চড়ে বসল। তীরের মতো বেগে সে নৌকা নিয়ে সমুদ্রের ঢেউয়ের আড়ালে চলে গেল। আবার আগের মতো সবকিছু চুপচাপ। তার কথাগুলো তখনও আমার কানে বাজছে। রাগে আমার সর্বাঙ্গ জ্বালা করছে। ইচ্ছে করছে দানবের পিছু নিই, তাকে সমুদ্রে ডুবিয়ে মেরে ফেলি। ঘরের মধ্যে একটানা পায়চারি করতে থাকলাম। মনে মনে অত্যন্ত দুশ্চিন্তায় পড়ে গেলাম। ভেতরে ভেতরে আমি ভয়ার্ত। দানবের পরবর্তী বলি কে হতে যাচ্ছে? আমার মনে একটাই তখন প্রশ্ন। আমি তোমার বিয়ের রাতে তোমার সঙ্গে থাকব, এই কথাটা আমার মনে বাজছে। সেটাই কি তবে আমার মৃত্যুর দিন? দানবটি কি ওই দিন আক্রমণ চালিয়ে তার প্রতিহিংসা চরিতার্থ করবে? আমি তাতে ভয় পাই না। আমি আসলে মনে মনে নিজের মৃত্যুই কামনা করছি। একমাত্র মৃত্যুই আমার সব যন্ত্রণার অবসান ঘটাতে পারে। কিন্তু এলিজাবেথের কথা ভেবে আমার দুশ্চিন্তা হয়। তার কি হবে? সে যখন দেখবে বিয়ের রাত্রিতেই সে স্বামীহারা, তার কষ্টের কি কোনো শেষ থাকবে? ঠিক আছে, আমি রাগে নিজের মুষ্টি তুলে মনে মনে বললাম, আসুক সে, আমি তার জন্য প্রস্তুত হয়েই থাকব। রাত শেষ হয়, দিনের আলো ফোটে। সমুদ্রের বুকে সূর্য জাগে। দিনের আলোয় নিজের মধ্যে কিছুটা ভরসা ফিরে পাই। সৈকতে হাঁটতে বের হই আমি, কিন্তু নানান চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খায়। ভাবি, এই দ্বীপেই সারা জীবনের জন্য থেকে গেলে কেমন হয়? যদি জেনেভা ফিরে যাই, দানবটি আমার পিছু নিয়ে সেখানে যাবে এবং আমাকে খুন করবে। হয়তো দেখতে হবে সে এক এক করে আমার প্রিয়জনদের খুন করে প্রতিশোধ তুলছে। আমারই সৃষ্ট দানব শেষ পর্যন্ত আমার জন্যেই কাল হয়ে দাঁড়িয়েছে। ভূতে পাওয়া অস্থির লোকের মতো পায়চারি করি। সূর্য ক্রমশ মাথার উপর চড়তে থাকে। বিনিদ্র রাত কাটিয়েছি, এখন চোখ দুটো লাল হয়ে কড়কড় করছে। চোখে ঘুম আসে। সমুদ্রের পাড়েই ঘুমিয়ে পড়ি। ঘুমের পর নিজেকে অপেক্ষাকৃত সতেজ মনে হয়, কিন্তু দানবের হুমকি মৃত্যু ঘণ্টার মতো কানে বাজতে থাকে। ক্ষুধায় অস্থির বোধ করি। সঙ্গে একটা কেক ছিল, তাতে কামড় বসাই। ঠিক সেই সময় একটা জেলে নৌকা নজরে পড়ে। সেই নৌকা থেকে একজন নেমে এসে একটা প্যাকেট আমার হাতে তুলে দেয়। প্যাকেট খুলে দেখি কয়েকটা চিঠি, একটা হেনরির লেখা আর বাকিগুলো জেনেভার। চিঠি পড়ে জানি আমার সেই বন্ধু অল্প কয়েকদিনের মধ্যেই লন্ডন ফিরে যাবে, তাই আমি যেন দেরি না করে পার্থে তার সঙ্গে দেখা করি। আমার সঙ্গে দেখা করার জন্য সে অধীর আগ্রহে অপেক্ষা করছে। ঠিক করলাম দুদিনের মধ্যেই তার সঙ্গে সাক্ষাৎ করব। দুদিন সময় নেওয়া খুব জরুরি ছিল। আমার এখানে তখন এমন কিছু কাজ বাকি, যার কথা মনে করলেই শরীর হিম হয়ে আসে। যাবার আগে আমার যন্ত্রপাতি এবং দানবীর সব চিহ্ন এখান থেকে মুছে দিতে চাই। এসব পড়ে থাকলে এখানকার লোকজন আমাকে সন্দেহ করবে, আতঙ্কিত হয়ে তুলকালাম কাণ্ড ঘটিয়ে বসবে। আমার এই ইচ্ছা বাস্তবায়িত করতে হলে
সেই গবেষণাগারে আবার ঢুকতেই হয়, কিন্তু কিছুতেই সহজ হতে পারি না। পরদিন সকালে কোনো মতে সাহস সঞ্চয় করে ওই ঘরে ঢুকলাম। প্রথমেই অর্ধসমাপ্ত সেই দানবীর ছিন্ন ভিন্ন শরীরের দিকে নজর পড়ে। তার হাড় মাংস সারা ঘরময় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেন আমি জ্যান্ত মানুষের হাড় মাংস টুকরো টুকরো করে মেঝেতে ছড়িয়ে রেখেছি। ভয়ঙ্কর সেই দৃশ্য। আমি প্রথমে যন্ত্রপাতি বাঁধাছাদা করলাম, তারপর একটা বাক্সে ওই ছিন্ন ভিন্ন শরীরটাকে ভরলাম। তার উপর পাথর চাপা দিয়ে বাক্স বন্ধ করলাম। ঠিক করলাম সেদিনই গভীর রাতে এই বাক্স এবং যন্ত্রপাতিগুলো সমুদ্রের গভীর পানিতে বিসর্জন দিয়ে আসব। রাতের শেষ প্রহরে আকাশে চাঁদ ওঠে। ছোট্ট একটা নৌকায় ওই বাক্সটাকে তুলে সমুদ্রের প্রায় 4 মাইল গভীরে চলে যাই। তখন সমুদ্রে নৌকা প্রায় ছিলই না। একটা কি দুটো নৌকা তীরের পানে আসছিল। মনে হচ্ছে আমি কোনো অপরাধমূলক কাজ সমাধা করতে চলেছি, তাই নিজেকে লোকজনের দৃষ্টির আড়ালে এবং অন্যান্য নৌকার সঙ্গে যথেষ্ট দূরত্ব রেখে এগোচ্ছি। হঠাৎ করে ঘন কালো মেঘে চাঁদ ঢেকে যায়। এখনই উত্তম সুযোগ। দেরি না করে বাক্সটাকে সমুদ্রে ফেলে দিই। ঝপাত করে শব্দ তুলে অচিরেই সেই বাক্সটি পানিতে তলিয়ে যায়। আমি আর দেরি না করে সমুদ্রের তীরের দিকে নৌকা ঘুরাই। যখন তীরের দিকে ফিরছি তখন সারা আকাশ মেঘাচ্ছন্ন, কিন্তু বাতাস অত্যন্ত সজীব ও চমৎকার। এতে আমার মনের অবসাদ অনেকটা কেটে যায়, শরীরে সতেজ ভাব ফিরে আসে। আরও কিছুক্ষণ সমুদ্রে কাটাবো বলে ঠিক করি। এক জায়গায় স্থির রাখার জন্যে লগি পুঁতে নৌকাটাকে বেঁধে রাখি, আর আমি নৌকার উপর চিত হয়ে শুয়ে পড়ি। চাঁদ মেঘের সম্পূর্ণ আড়ালে চলে যায়। আমি শুধু নৌকার উপর ঢেউয়ের মৃদু আছড়ে পড়ার শব্দ শুনতে থাকি। ঢেউয়ের কুলুকুলু ধ্বনি সঙ্গীতের মতো কানে বাজতে থাকে। মুহূর্তের মধ্যে গভীর ঘুমে ঢলে পড়ি। কতক্ষণ ঘুমিয়েছি মনে করতে পারি না, কিন্তু জেগে যা দেখি তাতে স্তম্ভিত হয়ে যাই। সমুদ্রে তখন প্রচণ্ড ঝড় উঠেছে। বড় বড় ঢেউ আমার নৌকাটাকে রীতিমতো ঝেঁটিয়ে নিয়ে চলেছে। নৌকা ইতিমধ্যেই তীর থেকে অনেক দূরে ভেসে এসেছে। আমি নৌকা ঘুরাবার চেষ্টা করতে থাকি, কিন্তু সেই ঢেউয়ের বিরুদ্ধে যাবার সাধ্য ছিল না। সেই চেষ্টায় ক্ষান্ত দিয়ে বাতাসের উপর নৌকাকে সমর্পণ করলাম। ঝড়ে যেমন পাতা উড়ে যায়, আমার নৌকাও তেমনি দ্রুত বেগে ভেসে যেতে থাকে। স্পষ্টতই বুঝলাম এবার আমার রক্ষা নেই। সঙ্গে কোনো কম্পাসও নেই যে কোথায় কোন দিকে যাচ্ছি অনুমান করব। কুল কিনারাহীন আটলান্টিক মহাসাগরে এসে পড়েছে কিনা কে জানে। ক্ষুধা তৃষ্ণায় তিলে তিলে মৃত্যুই আমার অনিবার্য নিয়তি। ঢেউ ক্রমশ বড় হতে থাকে। তারা গর্জন করে আমার ছোট্ট নৌকাটাকে ঘন ঘন আঘাত করতে থাকে। প্রতি মুহূর্তেই মনে হয় বুঝি সমুদ্রে তলিয়ে গেলাম। দীর্ঘক্ষণ সমুদ্রের বুকে রয়েছি। তৃষ্ণায় একেবারে ছাতি ফেটে যাচ্ছে। আকাশের দিকে তাকাই, সেখানে মেঘের দল আশ্চর্য গতিতে ছুটে চলেছে। সমুদ্রের দিকে চোখ ফেরাই, ভাবি, হায়, এই কি আমার সমাধিক্ষেত্র? এটাই কি তবে দানবের ক্রূর প্রতিশোধ? এলিজাবেথ আর হেনরির কথা ভাবি। আমি নিশ্চিত ওরা এবার দানবের হাতে নিপীড়িত হতে চলেছে। আমি নৈরাশ্য এবং ভীতিতে দিবা স্বপ্ন দেখতে থাকি। ঘণ্টার পর ঘণ্টা পেরিয়ে যায়। সূর্য পশ্চিম আকাশে ক্রমশ ঢলে পড়তে থাকে। মত্ত বাতাস নিস্তেজ হয়ে মৃদু সমীরণে পরিণত হয়। ঢেউয়ের প্রচণ্ডতা কমে আসে বটে, কিন্তু তাতেও টাল সামলাতে পারছি না। আমি অসুস্থ বোধ করি। নিজেকে এতই দুর্বল লাগে, ঠিকমতো দাঁড় ধরে থাকতে পারি না। এমন সময় দক্ষিণে সমুদ্রের কিনারা চোখে পড়ে। আমি বেঁচে গেছি। আনন্দে আমার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। আত্মবিশ্বাস আবার ফিরে পেতে থাকি। গায়ের জামা ছিঁড়ে নৌকার পাল তৈরি করি। ক্রমশ তীরের গাছপালা নজরে পড়ে। একটি গির্জাও চোখে পড়ে। সমুদ্রের রোষবহ্নি থেকে সেবারের মতো রক্ষা পাই।
আমি নৌকার পাল গুটানোর সময় একদল লোক আমাকে ঘিরে ধরে। তারা আমাকে এতটুকু সাহায্য না করে নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলে আর আমার প্রতি নিষ্ঠুর দৃষ্টি নিক্ষেপ করে। তাদের চোখে আমি আমার প্রতি ঘৃণার আলামত দেখতে পাই। আমি তাদের বললাম, এই যে ভাইয়েরা, আমি অসম্ভব ক্লান্ত এবং ক্ষুধাতুর। সমুদ্রে হারিয়ে গিয়েছিলাম আমি। এই শহরের নাম কি আমাকে বলবেন? এক লোক রেগেমেগে উত্তর দিল, অবশ্যই বলবো, অল্পক্ষণের মধ্যেই জানতে পারবে। এই শহরে একটা ছোট্ট ঘর তোমার জন্য তৈরি করে রাখা আছে। আমি তাদের এই দুর্ব্যবহারের কোনো কারণ খুঁজে পাই না। বলি, আপনারা আমার প্রতি এমন দুর্ব্যবহার কেন করছেন? আগন্তুকদের প্রতি দুর্ব্যবহার করাই কি তবে ইংরেজদের প্রথা? লোকটা খিঁচিয়ে ওঠে, আমি ইংরেজদের প্রথা সম্পর্কে কিছু জানি না, তবে এটা আয়ারল্যান্ড। বদলোকেদের ঘৃণা করা আইরিশদের প্রথা। দেখতে দেখতে ভিড় বেড়ে যায় লোকের, তাদের মুখে কৌতূহল আর রাগের চিহ্ন। আমি দুর্ভাবনায় পড়লাম, ভেতরে ভেতরে রেগেও গেলাম। তাদের জিজ্ঞাসা করলাম শহরে কোথাও এমন কোনো জায়গা মিলবে কিনা যেখানে আমি একটু বিশ্রাম আর আহার পেতে পারি। কেউ কোনো উত্তর দেয় না। আমি সামনে এগোতে থাকলে উপস্থিত জনতার নড়ে চড়ে ওঠে এবং আমার পিছু নেয়, পরে চারদিক থেকে ঘিরে ধরে। এমন সময় একটা লোক এসে আমার ঘাড়ে হাত রেখে বলে, আমার সঙ্গে আসুন, আপনাকে আমার সঙ্গে মিস্টার কারউইনের কাছে যেতে হবে। মিস্টার কারউইনকে সেটা তো জানলাম না, আর আপনাকে কেন অনুসরণ করতে হবে সেটাও তো জানলাম না। এটা কি কোনো স্বাধীন দেশ নয়? স্বাধীন দেশ তো বটেই, যারা সৎ লোক তাদের জন্য এটা একটা মুক্ত দেশ। মিস্টার কারউইন এখানকার বিচারক, তার কাছে আপনাকে কিছু বিষয় সম্পর্কে ব্যাখ্যা প্রদান করতে হবে। গত রাতে এখানে একজন ব্যক্তি খুন হয়েছে। সমুদ্রের তীরে আমরা তার মৃতদেহ পেয়েছি। আমি বিপদ টের পেলাম, কিন্তু নিজেকে শান্ত রাখলাম, কারণ আমি নিরপরাধ। এটা প্রমাণ করতে বেগ পাবার কথাও নয়। আমি বিনা বাক্য ব্যয়ে ওই লোকটিকে অনুসরণ করলাম। সে আমাকে একটা সুন্দর বড়সড় ভবনে নিয়ে গেল। আমি এতই পরিশ্রান্ত যে কোনো মুহূর্তে মূর্ছা যেতে পারি। কোনো মতে পায়ের উপর দাঁড়িয়ে রইলাম। যদি মূর্ছা যাই, লোকে মনে করবে আমি সত্যি অপরাধী, তাই ভয়ে মূর্ছা গেছি। আমার কপালে কি আছে কে জানে। আমি তখনও জানি না যে চরম ভীতি আর হতাশা অচিরে আমাকে গ্রাস করে ফেলবে। কারউইন সাহেব একজন জ্ঞানবৃদ্ধ, মিষ্টি স্বভাবের, কিন্তু কঠোর ব্যক্তিত্বের মানুষ। তিনি কাল বিলম্ব না করে কয়েকজন প্রত্যক্ষদর্শীকে সাক্ষ্য দিতে ডাকলেন। তাদের বর্ণনা থেকে জানলাম 3 জন জেলে সমুদ্রের বালিয়াড়িতে একজন সুদর্শন যুবকের মৃতদেহ দেখতে পায়। তারা প্রথমে মনে করে সে বোধহয় সমুদ্রে ডুবে মারা গেছে এবং মৃতদেহটি স্রোতে ভেসে চড়ায় এসে আটকে গিয়ে থাকবে। তারা তাকে কাছ থেকে খুঁটিয়ে দেখতে গিয়ে আশ্চর্য হয়। তার দেহটি পুরোপুরি শুকনো ছিল, শরীরে কিছু উষ্ণতা তখনও ছিল। তখন তারা তাকে ধরাধরি করে এক বৃদ্ধার কুটিরে নিয়ে আসে এবং তার প্রাণ ফিরিয়ে আনতে যথাসাধ্য চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। সে মারা যায়। কেউ তাকে গলা টিপে হত্যা করেছে, কারণ তার গলায় আঙুলের কালো দাগ বেশ স্পষ্ট দেখা যায়। মৃতদেহের গলায় আঙুলের চিহ্নের কথা শুনে আমি হতবাক হয়ে পড়ি। তখনই আমার মনে পড়ে আমার ভাই উইলিয়ামের করুণ মৃত্যুর কথা। আমার হাত ও পা রীতিমতো কাঁপতে শুরু করে। আমার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। আমি ভারসাম্য হারিয়ে পড়ে যেতে থাকি, কিন্তু পাশের একটা চেয়ার ধরে কোনো মতে নিজেকে সামলে নিই। কারউইন সাহেব এটা লক্ষ্য করলেন। আমার নিশ্চিত বিশ্বাস তিনি এটাকে অপরাধীর মানসিক বিপর্যয় বলেই মনে করে থাকবেন। একজন জেলে এই বিবরণের অতিরিক্ত আরেকটি ঘটনা বর্ণনা করে বলল, সে ঠিক ওই সময় একজনকে একটা নৌকায় করে সমুদ্রের গভীরে চলে যেতে দেখেছে। আমি যে নৌকায় করে তীরে ভিড়েছি সেই নৌকাটি ঠিক তার মতোই ছিল। তারা সবাই আমাকেই হত্যাকারী বলে দাবি করল। তাদের মতে আমি ঢেউয়ের কারণে বেশি দূর যেতে না পেরে
তীরে ভিড়তে বাধ্য হয়েছি। সাক্ষীদের বক্তব্য শোনার পর কারুইন সাহেব আমাকে মৃতদেহ দেখাতে চাইলেন। মৃতদেহ দেখে আমার মধ্যে কি প্রতিক্রিয়া হয় সেটা অনুমান করতে চাইছিলেন তিনি। সবাই মিলে আমাকে একটা বাড়িতে নিয়ে গেল। একেবারেই কাছেই ছিল বাড়িটা। হত্যার সঙ্গে আমার যোগাযোগ নেই বলে আমার মনের মধ্যে বিন্দুমাত্র উদ্বেগ ছিল না। তাছাড়া কথিত হত্যাকাণ্ডের রাতে আমি ওর্কনিজে কয়েকজন কৃষকের সঙ্গে কথাবার্তা বলেছি। প্রয়োজনে তাদের সাক্ষ্য উপস্থিত করতে পারি, এইসব কারণে আমি নিশ্চিত ছিলাম। মৃতদেহটিকে যে কক্ষে রাখা হয়েছিল আমাকে সেই ঘরে নিয়ে যাওয়া হয়। কফিন খোলা হলে আমি মৃতদেহটি স্পষ্ট দেখতে পাই। আমি যখন সেটা দেখি তখন আমার অনুভবের ভেতর দিয়ে যে কি ঘটে যায় বর্ণনা করতে পারব না। আমার ঠোঁট কবরের ধুলার মতো শুকনো হয়ে যায়। আমি ওই দৃশ্য দেখার মুহূর্তটুকু স্মৃতি থেকে হারিয়ে ফেলি। আমার চোখের সামনে থেকে বিচারক এবং সাক্ষী জেলেরা অকস্মাৎ হারিয়ে যায়। মনে হয় আমি যেন এইমাত্র স্বপ্ন দেখে উঠছি, আর আমার পোড়া চোখের সামনে কফিনে শায়িত রয়েছে আমার বন্ধু হেনরি ক্লারভেলের নিষ্পন্দ শরীর। আমি আর নিঃশ্বাস নিতে পারি না। আমার শরীর পায়ের উপর দাঁড়িয়ে থাকতে পারে না। আমি বসে পড়ি, চিৎকার করে বলি, আমি শেষ পর্যন্ত তোমাকেও খুন করেছি। আমার কারণে নিহতদের মধ্যে তুমি তাহলে তৃতীয়। তাহলে কি অন্যরাও তোমার মতো নিঃশেষ হয়ে যাবে? আমার ক্লান্ত শরীর আর এই বেদনার ভার বইতে পারছিল না। আমার মধ্যে খিঁচুনি শুরু হয়ে গেল। সমস্ত শরীর থরথর করে কাঁপতে লাগল। ওই সময় কে যেন আমাকে টেনে হিঁচড়ে ওই ঘর থেকে বের হয়ে আনে। সেই মুহূর্তে আমি সম্বিত হারিয়ে ফেলি। বোধহয় পুরোপুরি পাগলই হয়ে গিয়েছিলাম। পুনরায় জ্বরে আক্রান্ত হই। টানা 2 মাস সেই জ্বরে আমি শয্যাশায়ী থাকলাম। বাঁচার আশা ছিল না। জ্বরের মধ্যে প্রচণ্ড চিৎকার করতাম আর বলতাম, আমি উইলিয়াম, জাস্টিন আর হেনরির হত্যাকারী। যারা আমার সেবা শুশ্রূষা করত তাদের কাছে অনুনয় করে বলতাম তারা যেন দানবটাকে ধ্বংস করে দেয়। আরও বলতাম দানবটা আমার গলা টিপে ধরছে। ভয়ে ও আতঙ্কে ঘেমে নিয়ে একাকার হয়ে যেতাম। জানি না কেন যে আমার মৃত্যু হল না, কেন যে ইহধাম ছেড়ে চিরশান্তির জগতে চলে যেতে পারলাম না। কপালে হয়তো আরো দুঃখ আছে বলেই। আমি বেঁচে উঠি। 2 মাস পর আমার চেতনা ফিরে আসতে শুরু করে। তখন দেখি আমি জেলখানায় অসমতল খসখস একটা কাঠের শয্যার উপর পড়ে আছি। আমার চারপাশে শেকল আর বেড়ি ছড়িয়ে ছিটিয়ে আছে। ঘরের জানলায় পাল্লা নেই। তখন পূর্বের ঘটনা আবার মনে পড়ে। আমি আবার ভয়ে গোঙাতে থাকি। বিছানার পাশে এক বৃদ্ধা চেয়ারে বসে ঘুমিয়েছিল। শব্দে তার ঘুম ভেঙে যায়। তার মুখাবয়বে রুক্ষতা এবং কাঠিন্যের সুস্পষ্ট ছাপ। সে এগিয়ে এসে বলে, এই যে, আপনি কি একটু সুস্থ বোধ করছেন? হ্যাঁ, কিন্তু আমি তো মরতেই চাই। তা ঠিক, সব হত্যাকারীর মৃত্যুই হওয়া উচিত। তাকে ঘৃণা করার মানসিক শক্তি আমার কোথায়? আবার কাঁপন দিয়ে জ্বর আসে। আবার কয়েক ঘন্টা চেতনালুপ্ত অবস্থায় পড়ে থাকি। সম্বিত ফিরে দেখি কারুইন সাহেব আমার বিছানার পাশে বসে আছেন। তিনি বললেন, এই কক্ষটা মোটেও ভালো নয়, সেজন্য খুব দুঃখিত। কিন্তু তোমার জন্যে আর কিছু করার থাকলে বলো, চেষ্টা করে দেখব। বললাম, তার দরকার নেই। আমি মরতে চাই। আমি আপনার কাছে মৃত্যুদণ্ডাজ্ঞা প্রার্থনা করছি। বিচারক সাহেব মৃদু হাসলেন, বললেন, তুমি খুব তাড়াতাড়ি মুক্তি পাচ্ছ। আমি নিশ্চিত তোমার সত্যিকার পরিচয় প্রমাণিত হবার সপক্ষে শীঘ্রই 2-4টে প্রমাণ আমার হাতে এসে পড়বে। আমি মৃত্যুর জন্য মোটেও ভীত নই। কারুইন সাহেব মাথা নাড়লেন, বললেন, তোমার মনের অবস্থার কথা বুঝি। তুমি সত্যি সত্যি দুর্ভাগ্যের শিকার। নিজের শ্রেষ্ঠতম বন্ধুকে মৃত অবস্থায় দেখা ভয়ানক কষ্টের ব্যাপার। তার থেকেও বেদনাদায়ক যদি ওই বন্ধুর মৃত্যুর জন্য অভিযুক্ত হতে হয়। আমি দুঃখিত মিস্টার ফ্র্যাঙ্কেনস্টাইন। আপনি আমার নাম কিভাবে জানলেন? তোমার অসুস্থ অবস্থায়
তোমার সঙ্গের কাগজপত্রগুলো আমাকে দেয়া হয়েছে, সেখান থেকেই তোমার পরিচয় জানতে পেরেছি। আমি তোমার পরিবারকে ইতিমধ্যে চিঠি লিখেছি। তারা কি নিরাপদে আছে? আমি আর ভয় চেপে রাখতে পারি না, বলি, আর কেউ কি খুন হয়েছে? কারুইন সাহেব হাসলেন, বললেন, না, তারা সবাই দিব্যি আছেন। তোমাকে একজন দেখতে এসেছেন, যদি বলো তাকে ভেতরে আনি। কেন যেন ওই দানব ছাড়া অন্য কাউকে সাক্ষাৎ প্রার্থী ভাবতেই পারলাম না। আমি ভেবেছি ওই শয়তান ভিন্ন রূপ ধরে আমাকে দেখতে এসেছে, আমার দুঃখ দুর্দশা সচক্ষে দেখে তৃপ্ত হতে চাইছে। আমি দুঃসহ যাতনায় চিৎকার করে বললাম, ওকে নিয়ে যান, আমি ওকে দেখতে চাই না। ঈশ্বরের দোহাই আপনাকে, ওকে এখানে আসতে দেবেন না। আমার এই অস্বাভাবিক আচরণে কারুইন সাহেব আশ্চর্য হয়ে বললেন, তুমি এমন করছো কেন? তোমার বাবা তোমার সঙ্গে দেখা করতে এসেছেন। বাবার কথা শুনে আমি আশ্বস্ত হয়ে বলি, আমি বুঝতেই পারিনি যে বাবা এসেছেন, আমি দুঃখিত। ভেবেছিলাম বুঝি অন্য কেউ আমার সঙ্গে দেখা করতে এসেছে। কারুইন সাহেব গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ান এবং কক্ষ ত্যাগ করেন। কয়েক মুহূর্ত পর বাবা ঘরে ঢোকেন। তিনি আমাকে আনন্দ দেবার চেষ্টা করলেন, কিন্তু নিজেই ঘরের ভেতর শেকল আর পাল্লাবিহীন জানলার দিকে তাকিয়ে বিষণ্ণ হয়ে পড়লেন। বললেন, কি অদ্ভুত জায়গায় তোমাকে রেখেছে, হতভাগ্য ক্লারভাল। তার কথা শেষ হয় না, কিন্তু আমার ভেতর থেকে বেদনা যেন উথলে উঠতে থাকে। বলি, হ্যাঁ, আমার মরে যেতে ইচ্ছে করছে। হেনরির কফিনে কেন আমার মৃতদেহটা গেল না, তাই ভেবে আশ্চর্য হই। পুনরায় মূর্ছা যাই। চেতনা ফিরলে দেখি বাবা চলে গেছেন। আমার মুক্তি পেতে আরও 2 সপ্তাহ চলে যায়। ইতিমধ্যেই বিচারক নিশ্চিত হয়েছেন যে হেনরি নিহত হবার রাতে আমি ওর্কনিজে ছিলাম। পুনরায় মুক্ত বাতাসে নিঃশ্বাস নেবার সুযোগ পেলাম আমি। শীঘ্রই জেনেভায় ফিরে যাব, কিন্তু মনে আনন্দের তিলমাত্র নেই। অন্ধকার জেলখানা কিংবা প্রাসাদ, যেখানেই বাস করি না কেন, সবই আমার কাছে সমান। আমার জীবনের পেয়ালা বিষে ভরপুর। বিশ্ব চরাচরের সব মানুষের জন্যে সূর্য আলো দিচ্ছে, শুধু আমাকে বাদ দিয়ে। ওই আলো আমি দেখতে পাচ্ছি না। নিবিড় ভয়ঙ্কর অন্ধকার, আর তাকে ভেদ করে আমার দিকে তাকিয়ে থাকা 2 চকচকে চোখ আমি কেবল দেখি। কখনো মনে হয় চোখ দুটি হেনরির, সে কফিন থেকে আমার দিকে তাকিয়ে আছে। আবার কখনো মনে হয় দানবের সেই ঘোলাটে চোখ দুটো, যা আমি ইঙ্গলস্টাটে আমার ঘুমানোর ঘরে দেখেছিলাম। তবু ঠিক করি এভাবে ভেঙে পড়ব না, আমাকে শক্ত হতেই হবে। আমার পরিবারকে ওই ঘাতকের হাত থেকে বাঁচাতেই হবে। আমি জেনেভায় যাব এবং ঘাতকের জন্য অপেক্ষা করব সেখানে। জাহাজে চড়লাম। আয়ারল্যান্ডের তীর থেকে জাহাজ ছাড়ে। মাঝরাতে আমি ডেকের ওপর শুয়ে আকাশের নক্ষত্ররাজির দিকে তাকিয়ে থাকি। নিচে জাহাজের গায়ে ঢেউ আছড়ে পড়ছে। আমি পুরোপুরি সুস্থ নই, জ্বর তখনও আছে। শরীর বলতে শুধু হাড় ও পাঁজরার সমষ্টি। শুয়ে শুয়ে হেনরি আর উইলিয়ামের কথা ভাবি। আরও ভাবি কি আসুরিক শক্তি ক্ষয় করে আমি ওই দানবকে তৈরি করেছি। পুঞ্জিত বেদনা অসংখ্য চিন্তার ভেতর দিয়ে মানুষ চক্ষে ভেসে ওঠে। অশ্রু কিছুতেই বাধা মানে না। আমি ভীষণভাবে বিপর্যস্ত। ডাক্তারের নির্দেশিত পরিমাণের দ্বিগুণ ওষুধ খেয়ে ঘুমানোর চেষ্টা করি। তাতে ঘুম হয় ঠিকই, কিন্তু দুঃস্বপ্নের হাত থেকে রেহাই পাই না। ভোর রাতের দিকে ভয়ঙ্কর দুঃস্বপ্নটা দেখি। মনে হয় দানব যেন তার 2 হাত দিয়ে আমার গলা টিপে ধরেছে। আমি গোঙাতে থাকি এবং এমন চিৎকার করে উঠি যে ঘুম ভাঙার পরও সেই আর্ত চিৎকার আমার কানে বাজতে থাকে। বাবাই আমার ঘুম ভাঙালেন। চোখ মেলে দেখি সেই আকাশ ভরা নক্ষত্র রাজি। কানে শুনতে পাই জাহাজের ঢেউ ভাঙার শব্দ। না, দানবটাকে আশেপাশে দেখছি না। মুহূর্তের জন্য নিজেকে নিরাপদ মনে হয়, কিন্তু সে আর কতক্ষণ। সমুদ্রযাত্রা শেষ করে আমরা ফ্রান্সে নামি এবং প্যারিসে পৌঁছাই।
আমাকে নিয়ে বাবা তার পরিচিত মহলে দেখা করতে চাইলে আমি প্রবল আপত্তি করি। আমি একটা দানব সৃষ্টি করে আমার সতীর্থ মানবজাতির মধ্যে ছেড়ে দিয়েছি, আর সেই রক্তপিশাচ মানুষকে নিগ্রহ করছে। এই অপরাধ বোধ থেকে আমি নিজেও মানুষ থেকে দূরে থাকি। তাদের সামনে দাঁড়াতে পারি না। লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। কোন লজ্জায় আমি তাদের কাছে মুখ দেখাবো? দিন দিন বাবা আমার আচরণে উদ্বিগ্ন হয়ে পড়েন। আমি তাকে দানবের কথা কিছুই বলিনি, কিন্তু কাজে কর্মে কথাবার্তায় আকার ইঙ্গিতে প্রায় দানবের প্রসঙ্গ টেনে আনি, আর চিৎকার করে বলি, আমি উইলিয়াম, জাস্টিন এবং হেনরিকে খুন করেছি। বাবা আমার এই কাণ্ডকীর্তিতে অস্বস্তি বোধ করেন। একদিন বাবা বললেন, আমি জানি তুমি এখনো জ্বরে ভুগছ, কিন্তু দোহাই তোমার, এই কথাগুলো আর বলো না। এটা পাগলামি। শপথ করো আমার কাছে আর কোনোদিন এসব বলবে না। কিন্তু আমি চিৎকার করে বলি, আমি পাগল নই। আকাশের চন্দ্র সূর্য সাক্ষী, তারা আমার কাজের প্রত্যক্ষদর্শী। আমি মিথ্যা বলছি না। ওরা আমার জন্যই নিহত হয়েছে। আমার শরীরের প্রতিটি রক্তকণা ফোঁটায় ফোঁটায় বিসর্জন দিয়েও যদি আমি তাদের বাঁচাতে পারতাম, আমি করতাম। এখন আমি সমগ্র মানবজাতির কথা ভাবছি। পুরো মানবজাতি এখন আমার কারণে ধ্বংস হতে বসেছে। বাবা ধারণা করেন আমি সম্ভবত এখনো শোক বিহ্বলতা কাটিয়ে উঠতে পারিনি। তিনি দ্রুত প্রসঙ্গ পাল্টিয়ে ফেলেন। সময় কেটে যায়। আমার ভেতরের উত্তেজনাও সময়ের ব্যবধানে হ্রাস পায়। শরীরও এখন আগের তুলনায় কিছুটা ভালো। আমরা প্যারিস ছাড়ার তোড়জোড় শুরু করি। আমরা সুইজারল্যান্ডের পথে এলিজাবেথের একটা চিঠি পাই। প্রিয় ভিক্টর, তুমি শীঘ্রই জেনেভা ফিরছ জেনে খুবই আনন্দিত। তোমার দীর্ঘ ভোগান্তির কথা বাবার চিঠিতে জেনেছি। তোমাকে হয়তো আগের থেকেও রুগ্ন দেখব। তুমি যদিও পুরোপুরি সুস্থ হয়ে ওঠোনি, তবু একটা জরুরি বিষয় তোমাকে জানানো একান্ত দরকার বলে জানাচ্ছি। তুমি জানো, তোমার পিতামাতা আমাদের বিবাহ বন্ধনে দেখতে অত্যন্ত আগ্রহী ছিলেন। আমরা যখন খুব ছোট ছিলাম তখনই আমাদের সে কথা বলা হয়েছিল। আমরা সবসময়ই একে অপরের প্রতি স্নেহপ্রবণ। তবে এমন হতে পারে যে তোমার দিক থেকে সেই আচরণ ছোট বোনের প্রতি বড় ভাইয়ের মতো। তুমি কি মনে মনে অন্য কাউকে ভেবে রেখেছ? আমার কাছে এই প্রশ্নের উত্তর জানা একান্ত জরুরি। তুমি যখন ইংল্যান্ডে যাও তখন ভেবেছি তুমি হয়তো তোমার পিতামাতাকে দেয়া প্রতিশ্রুতি এড়ানোর জন্যই তা করছ। আমি তোমাকে ভালোবাসি। আমার সমস্ত স্বপ্ন তোমাকে ঘিরে। যাই হোক, তুমি যদি আমাকে বিয়ে করতে না চাও, আমি সেটাও বুঝতে পারব। আমার চিঠিকে একটা আপদ বলে বিবেচনা করো না, আর আগামীকালই যে এই চিঠির উত্তর দিতে হবে এমন নয়। যখন পারবে তখনই দিও। এটা যদি তোমার কাছে যন্ত্রণার কারণ হয়, তবে যখন আমাদের সাক্ষাৎ হবে তখন এই চিঠির কথা বেমালুম ভুলে থেকো। তোমার স্বাস্থ্যের খবর বাবা আমাকে জানাবেন বলেছেন। তোমাকে সুখী এবং হাসি খুশি দেখলেই আমি সবচেয়ে বেশি আনন্দিত হব। এলিজাবেথ। আমি তোমার বিয়ের রাতে তোমার সঙ্গে থাকব। এই চিঠি পড়ে দানবের সেই ভয়ঙ্কর উক্তির কথা আমার সর্বপ্রথম মনে পড়ে। ওই হুঙ্কার আমার সাক্ষাৎ মৃত্যু পরোয়ানা। আমি নিশ্চিত বিয়ের রাতে আমাকে ধ্বংস করার জন্য সে সর্বশক্তি ব্যয় করবে। আমার সব আশা আকাঙ্ক্ষা সে ধুলোয় গুঁড়িয়ে দেবে। তবু আমার মৃত্যুর সঙ্গে সঙ্গে তার ঘৃণ্য কাজের পরিসমাপ্তি ঘটবে, এইটাই সান্ত্বনা। কিন্তু সেই রাতে আমি তাকে একেবারে ছেড়ে দেব না। আমিও জান প্রাণ দিয়ে লড়াই করব। যদি সে যেতে আমি শান্তিতে মরব, কারণ আমার উপর দানব আর তার ক্ষমতা খাটাতে পারবে না। যদি আমি জিতে যাই তবে হব মুক্ত মানুষ। মুক্ত মানুষ কথাটা নিজের কানেই হাস্যকর লাগে। এই মুক্তির মূল্য কতটুকু? তিনটি মৃত্যুর দায় থেকে মুক্তি পাবার প্রশ্নই আসে না। তবে যদি জিততে পারি তাতে লাভ একটা হবে। সেটা হলো এলিজাবেথের ভালোবাসা পাবার পথে আর কোনো কাঁটা থাকবে না। একমাত্র সেই তার ভালোবাসা দিয়ে আমার বেদনার ভার অনেকখানি কমিয়ে আনতে পারে। এলিজাবেথের চিঠি বারবার পড়লাম। আমি তাকে হৃদয় দিয়ে ভালোবাসি।
তাকে খুশি করার জন্য আমি প্রাণ বিসর্জন দিতেও কুণ্ঠিত নই, কিন্তু দানবের হুমকির কথা কিছুতেই ভুলতে পারি না। কিন্তু যদি বিয়ে না করি, দানবটা তো তার খুন আর ধ্বংসাত্মক কাজ চালিয়ে যাবেই। তার উপর বড় কথা হল, সে আমার প্রিয়তম বন্ধু হেনরিকে খুন করেছে। আমার আর হারাবার কি আছে, বরং মুখোমুখি দেখা হওয়াই শ্রেয়। এইসব কথা ভেবে এলিজাবেথের চিঠির উত্তর দিই। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন মেরি শেলির লেখা ফ্র্যাঙ্কেনস্টাইন এর বাংলা অনুবাদ। আমরা পড়ছি বদিউদ্দিন নাজিরের লেখা অনুবাদ। আজ চতুর্থ পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।